আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক জনাব মাহবুব কামাল। মাহবুব কামাল, আপনি কেমন আছেন? জি ভালো। অসংখ্য ধন্যবাদ, এই রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি এসে আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকাল থেকেই রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়া। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর জল কামান ব্যবহার করে পুলিশ। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে আন্দোলন চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ প্রধান নির্বাচিত খবর হিসেবে এই খবরটিকে আমরা নির্বাচন করেছি। এছাড়াও তেলের মূল্য বৃদ্ধি, মন্ত্রী দীপন দেওয়ানের হঠাৎ পদত্যাগ এবং বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টিও আলোচনার টেবিলে আনতে চাই। তবে শুরুতেই ইসলামী ব্যাংককে ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবরটি চলুন দেখে আসি। সকাল 8:45 মতিঝিলের ব্যাংকপাড়ায় তখন টানটান উত্তেজনা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিপুল সংখ্যক গ্রাহক ও আন্দোলনকারী। উদ্দেশ্য নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদান প্রতিহত করা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘাত। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের লাঠিচার্জে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে, থমকে যায় মতিঝিলের সব ধরনের যান চলাচল। পুলিশের দাবি, বারবার অনুরোধ করার পরও রাস্তা না ছাড়ায় তারা কঠোর হতে বাধ্য হয়েছেন। আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। পুলিশের পক্ষ থেকে শৃঙ্খলার কথা বলা হলেও ভুক্তভোগীদের অভিযোগ ভিন্ন। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অনেকে। আমাদের উপর আজকে অতর্কিত হামলা করেছে। ইসলামী ব্যাংকে এমন নিয়োগ দেখ যেন বিতর্কিত লোক না হয় আর কি। শেখ সাহেবের দোষক খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে অবিলম্বে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে। এদিকে এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের তাৎক্ষণিক অপসারণ সহ 5 দফা দাবি উত্থাপন করে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের পক্ষ থেকে। ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। একই সাথে এস আলমের যে শেয়ার আছে সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার কাছ থেকে ব্যাংকের মালিকানা ফিরে এনে যারা ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক ছিলেন তাদের কাছে যাতে করে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত সঠিক। রাজনৈতিক করণ থেকে ব্যাংক খাত রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান নিয়োগদান কারণে ব্যাংকের মধ্যে একটি রাজনৈতিক গ্রুপের মধ্যে কিছুটা অসন্তোষ থাকছে। এই অসন্তোষ প্রমাণ করে দেয়, 1 নম্বর হচ্ছে চেয়ারম্যান নিয়োগের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা সঠিক। নাম্বার 2, ইসলামী ব্যাংক একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের রূপ নিয়েছিল, মানুষের এই ধারণাটাও সঠিক। এদিকে ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং লুট হওয়া অর্থ ফেরতের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটা দেখছিলাম মাহবুব কামাল। ইসলামী ব্যাংক আসলে একটা অদ্ভুত ব্যাংক। এই ব্যাংকের মধ্যে আপনি অর্থনীতি পাবেন, রাজনীতি পাবেন, ক্ষমতা পাবেন, দখলদারিত্ব পাবেন। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা আপনার কাছ থেকে এটাই শুরু করতে চাই যে আসলে ইসলামী ব্যাংকে হচ্ছেটা কি? সবাই এর নিয়ন্ত্রণ পেতে চায় কেন, গ্রাহকের কথা না ভেবে? না, প্রথম কথা হলো যে 5টা ব্যাংক যে মার্জ হলো আর কি, জি, এদের গ্রাহকের সংখ্যা আপনি জানেন? এই যে একীভূত হইল যে 5টা ব্যাংক, এরকম 75 লাখ, 75 লাখ, এবং 75 লাখ গ্রাহক তারা টাকা তুলতে পারতেছে না। ওকে, এবং এই যে প্রবলেমটা, এইটা দিস ইজ এ কন্টিনিউশন অফ লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট। মনসুর সাহেব যখন গভর্নর ছিলেন তখন উনি এই 5টা ব্যাংকে দুর্বল ঘোষণা করলেন। ঠিক আছে, আপনি যখন কোনো ব্যাংকে দুর্বল ঘোষণা করবেন তখন স্বাভাবিকভাবে গ্রাহকরা কি করবে? শঙ্কার মধ্যে পড়ে যাবে, শঙ্কার পড়তে, তখন ধুমসে টাকা তোলা শুরু হইলো ইত্যাদি। এবং দেখেন এখন ব্যাংকগুলির যে এই যে মার্জ ব্যাংক যেটা, সেটা কি অবস্থার মধ্যে আছে। এবং
মনসুর সাহেব যেটা করছিলেন এইটা কিন্তু অনেকে বলে যে এটা তার একটা পার্সোনাল ব্যাপার ছিল, এক্সিম ব্যাংকের এমডির সঙ্গে তার কি একটা প্রবলেম হয়েছিল ইত্যাদি। তো যাই হোক, আপনি যখন কোনো ব্যাংকে আপনি দুর্বল ঘোষণা করবেন, তখন স্বাভাবিকভাবে কি ব্যাংকের সাথে মানুষের যে আস্থা, সে আস্থাটা নষ্ট হয়ে যাবে। কারণ মানুষ তো টাকা রাখে সরকারের কাছে, ব্যাংকে রাখে না। না, তারা মনে করে যে ব্যাংক হচ্ছে সরকারের প্রতিনিধি। এই ব্যাংক যদি ব্যাংক্রাফট হয়ে যায়, এই ব্যাংকের মালিক যদি পালায়া যায়, যাই হয় না কেন আমি আলটিমেটলি টাকাটা পাবো, কারণ এটা গ্যারান্টি আছে সরকার, তাই না, বাংলাদেশ ব্যাংক। সে কারণেই তো মানুষ ব্যাংকে টাকা রাখে। তো সেই আস্থার জায়গাটা যখন চলে যায়, তখন আপনার এই ব্যাংকগুলি প্রবলেমে পড়বে, এটি স্বাভাবিক। এখন আপনার যে প্রবলেম, আপনার যে কথাটা, সেটা হচ্ছে দেখেন ইসলামী ব্যাংকের যে ইমেজ, এই যে এই ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকের, ওনাকে আমি চিনি, বাংলাদেশ ব্যাংকের স্পোক্সম্যান মনে হয় উনি, জি, আরিফ হোসেন খান। আরিফ, হ্যাঁ, তার সাথে আমার কথা হয়েছে একসময়। এই যে ইসলামী ব্যাংক সম্পর্কে যে ইমেজ, এইটা কিন্তু উনি যেটা বললেন এটা কিন্তু ঠিক। এবং আপনার এই যে আবুল বারাকাত সাহেবের যে একটা মৌলবাদের ফান্ডিং এর উপরে যে একটা তার গবেষণা আছে, আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই। সেখানে কিন্তু বলা আছে যে মৌলবাদের ফান্ডিং এর একটা অন্যতম উৎস হচ্ছে ইসলামী ব্যাংক, ঠিক আছে। এবং এই ব্যাংক নিয়ে নানা রকম কথা আছে, যেমন এটা রিক্রুটমেন্ট প্রসেস শুধুমাত্র আপনার জামাত শিবিরের মধ্যে কনফাইন্ড, নিশ্চয়ই। রিক্রুটমেন্ট প্রসেস। এবং তাহলে এই ব্যাংকটা তো একটা সময় আওয়ামী লীগও দখলে নেওয়ার প্রবল রকমের চেষ্টা করেছিল, তার হাতে আসেনি দখলে তাহলে এস আলমকে দিয়ে। না, কথাটা হচ্ছে যে আমার কথাটা হচ্ছে যে একটা ব্যাংক সে পলিটিক্যাল ফোর্স দ্বারা পরিচালিত হবে কেন, এটা একটা মৌলিক প্রশ্ন, নিশ্চয়ই, তাই না। এটা পিওরলি একটা ইকোনমিক্স, পিওরলি একটা ইকোনমি, তাই না। এইটা যে কোনো ব্যাংক, এটা পলিটিক্যাল ফোর্স দ্বারা তো যদি আপনার কোনো রাজনৈতিক দলের ফান্ডিং এর ব্যবস্থা, তাহলে তারা এনজিও করতে পারে, তারা নানা রকম আর্থিক প্রতিষ্ঠান করতে পারে, নানা রকম। কিন্তু ওয়েন ইট ইজ এ ব্যাংক, আপনি নাম দিচ্ছেন এটা ব্যাংক, তাই না। তো অন্য ধরনের আপনারা ইনস্টিটিউশন, কি বলে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গড়ে তোলেন, তাই না। আছে তো, জামাতের তো অনেক প্রতিষ্ঠান আছে না, কোচিং সেন্টার আছে, তারপরে স্বাস্থ্য খাতে অনেক ধরনের আছে, তারপরে নানা রকম আছে। ব্যাংকে কেন এটা ব্যবহার করতে হবে, তাই না। তো ফলে এখন যে নতুন চেয়ারম্যান, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই যে কেন আন্দোলনটা হচ্ছে, এটা আমি এক্স্যাক্টলি কারণটা জানি না, কি মানে কেন। আজকে নতুন চেয়ারম্যান যিনি যোগ দিয়েছেন, তাকে আসলে বলা হচ্ছিল যে সরকার পরিবর্তনের পর মব করে তাকে পদত্যাগ করা হয়েছিল। তিনি আজকে আবার নতুন পেয়েছেন খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের মানে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। নাকি মব করে তাড়ানো হয়েছিল, রাইট, সরকার পতনের পরপরই তাকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। আবার এই যারা আসছে, যে যারা এই ব্যানারে, ফোরামের ব্যানারে আন্দোলন করছেন, তারা তার পদত্যাগ চাচ্ছেন। তার যে 5টা দফা দাবি করেছেন, সে দাবির মধ্যে আবার ইন্টারেস্টিংও আছে, তারা আবার শুধু ইসলামী ব্যাংক না, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ চান। যাই হোক, আমরা বরং এই ফাঁকে, জি না, আমি বলি, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে কিন্তু প্রথম থেকে কথা আছে, কথা উঠছে কিন্তু, হচ্ছে যে উনি তো অ্যাকচুয়ালি ইকোনমিস্ট না, উনি তো মানে পিওরলি ইজ এ বিজনেসম্যান। এবং এমনও কথা উঠছে যে তিনি ঋণ খেলাপি, এরকম কথা উঠছে কিন্তু। তো এই নিয়োগগুলো কেন সরকার এইভাবে রিস্ক নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, এর ধরনের নিয়োগ তো সরকারের পক্ষে, মানে ইনি একেবারে প্রথম দিকে এটা নেওয়াটা খুবই মানে অবিবেচনা প্রসূত হয়েছে আর কি। হ্যাঁ, এমন লোককে নিয়োগ দেওয়া দরকার ছিল যিনি বিয়ন্ড এনি কন্ট্রোভার্সি। এরকম লোক কি নাই বাংলাদেশে? অনেক ভালো ভালো ইকোনমিস্ট আছে, ভালো ভালো ব্যাংকিংয়ের উপরে তাদের যথেষ্ট দখল আছে, কমান্ড আছে, সেদের বহু লোক আছে, তাদের একজনকে করলেই হইতো। এখন অনেকে বলতেছে তো এটা পার্টিজান, এখন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইজ এ পার্টিজান। তো ফলে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যদি পার্টিজান একটা লেভেল লেগে যায়, হ্যাঁ, তাহলে তো এইটা কন্টিনিউয়াসলি এই ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হইতে থাকে। আমি বরং এই ফাঁকে এই আলোচনায় আমাদের সাথে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলামকে যোগ করে নিতে চাই। ডক্টর আইনুল ইসলাম, যদি আপনি আমাকে শুনতে পান, আপনি শুনছিলেন নিশ্চয়ই, আমাদের প্রতিবেদনটিও দেখা যদি সুযোগ হয়ে থাকে বা শোনার সুযোগ হয়ে থাকে, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এক ধরনের ইসলামী ব্যাংককে ঘিরে
এক ধরনের দখলদারিত্ব যে বলুন বা দাবি দেওয়া যেটাই বলুন না কেন সেটা চলছে। এখন আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই ব্যাংকটাকে কেন সবাই নিয়ন্ত্রণে নিতে চায়, আপনার বিশ্লেষণটা কি বলে? না, আপনাকে ধন্যবাদ। যে আপনি জানেন যে এই ব্যাংকগুলো, যেটা উনি আমাদের ভাই বললেন, যেটা যে আগের গভর্নর চলে যাওয়ার পরে ব্যাংকগুলোতে অস্থিরতাটা বাড়ছে। উনি থাকাতেও ছিল, এবং বিশেষ করে এই 5টা ব্যাংক তাদেরকে মার্জার করার পরে ব্যাংকগুলোর বিশেষ করে যারা আমানতকারী তাদের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা কিন্তু বিরাজ করছিল। তারা ব্যাংকে গিয়ে টাকা পয়সা পাচ্ছিল না, এবং দীর্ঘদিন থেকে কিন্তু এই সমস্যাটা চলছিল। তারপরে ইসলামী ব্যাংকের বিষয়টা দেখুন, এটা নিয়ে তো অনেক হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। বিশেষ করে সর্বশেষ যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট যেটা হলো, সেটা কিন্তু কোনোভাবেই সেই যে সংস্কারের সঙ্গে এটা কিন্তু যায় না। সুতরাং তখন থেকে কিন্তু মূলত এটা শুরু হয়েছে, এবং সেখানে আমি ওনার সাথে একমত যে এই ব্যাংকিং সেক্টর, ওপেন ইকোনমির মধ্যে এই কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যদি কাজ করে, তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টর কাজ করতে পারেন। সেটি কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে হয়েছে। এবং এখানে যারা দেখেন আন্দোলন করছে, আমি দেখলাম খবরে যে যারা আন্দোলন করছে তারা অধিকাংশই কিন্তু একটা রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক। এইটা যদি হয় তাহলে তারা তো এই মব করে বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এসছে। সুতরাং এখানে এই ব্যাংক, এরকম ব্যাংক কিন্তু অর্থনীতিতে কোনো কাজ, মানে ভালো কোনো কাজ দিতে পারবেন না। সুতরাং এই অস্থিরতাটা শুধুমাত্র এই 5টা ব্যাংকের মধ্যেই থাকবে না, এটা কিন্তু অন্যান্য ব্যাংকগুলোর মধ্যেও কিন্তু এটার প্রভাব পড়বে। কারণ হচ্ছে এছাড়াও কিন্তু এই যেটা বলা হলো, আমাদের বারাকাত স্যার যখন এই যে বইটা লিখেছেন মৌলবাদের অর্থনীতি, সেখানেও কিন্তু ওনার মূল জিনিসটা যেটা শিক্ষকের যেটা সেটা কিন্তু উনি বলেছেন। সেটার পাশাপাশি এটাতে আপনি যদি দেখেন, এটাতে আমি দেখেছি আমাদের ছাত্ররা যখন বলতো এসে যে স্যার ওখানে বিশেষ একটা রাজনৈতিক দলের কর্মী না হলে ওই ব্যাংকে আমাদের চাকরি হয় না। তারা পরে তারা কি নিজেরাই কিন্তু কিছু মানে হাদিস কালাম এটা শিখে গিয়ে তারা ভাইবা দিত আর কি, তারপরে তাদের চাকরি কিন্তু হতো না। তো এই ধরনের একটি ব্যাংক যখন ব্যাংক রেজুলেশনের মাধ্যমে যখন আগের যে যারা মালিক তাদেরকে যখন ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া যখন শুরু হলো, তখন হয়তো এই যে এনাদের ধারণা যে এটা হয়তো আবার আগের মালিকের কাছে চলে যাবে, এটা একটা কিন্তু অন্যতম কারণ কিন্তু। সুতরাং এমনি তো ব্যাংকের যারা গ্রাহক আছেন, যারা আমানতকারী আছেন, তারা কিন্তু টাকা পাচ্ছেন না, এবং গভর্নমেন্ট আগের গভর্নর কিন্তু অনেক ইনজেক্ট করেছে এই ব্যাংকগুলোতে, তারপরে কিন্তু তারা সন্তুষ্ট হতে পারছে না। সুতরাং এটা গোড়ায় যদি এটা মানে মিউচুয়াল না করা হয়, বিশেষ করে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা না বলে, যাকেই দেখ না কেন, বিশেষ করে চেয়ারম্যান দেখ না কেন, তারা কিন্তু এটা নানান ধরনের ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করে কিন্তু এরকম করবে। এখন তারা আসলে কি চায় এটাই মানে ক্লিয়ার না। দেখেন আপনি, তারা ইসলামী ব্যাংকের সমস্যাটা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ চাচ্ছে। সে যাই হোক, গভর্নর নিয়ে তো অনেক কথা আছে, আমিও বক্তব্য দিয়েছি মিডিয়াতে যে আগের পৃথিবীর মধ্যে এরকম ইতিহাস নাই এই ধরনের একজন লোককে একজন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর করা, এবং উনি নিজেও একজন 75 কোটি টাকা সম্ভবত ঋণ খেলাপি, এবং তার এই ব্যাংকিং সেক্টরে কোনো ধরনের প্রায়র কোনো এক্সপিরিয়েন্স নাই। সুতরাং সবকিছু মিলে এখানে আমার মনে হয় যে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশের এই আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন আছে। সুতরাং এটি আমাদের অর্থনীতির জন্য খুবই মানে অশনি সংকেত আমি মনে করি। আইনুল ইসলাম, আরেকটি জিনিস ছোট্ট করে জানতে চাইবো। আইনুল ইসলাম, আপনি যদি আরেকটি জিনিস ছোট্ট করে আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন, যে আমরা যখন থেকে দেখছি ইসলামী ব্যাংকের বিষয়টি, ধরেন 2017 সালে আমরা মোটামুটি এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এস আলম নানানভাবে তাদের গ্রুপ নিয়ে এই ব্যাংকটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে বা দখলে নিয়েছে। গণমাধ্যমে প্রতিবেদন নিশ্চয়ই আপনার চোখ এড়ায়নি। এরপরে যখন এই সরকারের মানে আওয়ামী সরকারের যেটাকে বলা হচ্ছে, সেই সরকারের পতনের পর বলা হতো যে এর আগেই এস আলম অন্তত পক্ষে 10,000 কর্মী সেখানে নিয়োগ দিয়েছিল। আবার এটাও বলা হচ্ছে যে সরকার পরিবর্তনের পর সেখান থেকেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় 91,000 কোটি টাকা বেরিয়েও গিয়েছিল। আবার যদি জামায়াতের আমিরের একদম কোর্ট করে তার কথা বলা যায়,
2024 সালে 29 ডিসেম্বর তিনি নীলফামারীতে গিয়ে বলছেন যে না, ব্যাংকটি নাকি আবারও তার মায়ের কোলে ফিরে এসছে। ফলে এই ব্যাংকটা কোনো না কোনো সময় কারো স্বার্থ রক্ষা করেছে, সেটা রাজনৈতিক স্বার্থ, কোনো সময় এটা ক্ষমতার স্বার্থ রক্ষা করেছে। আমানতকারীদের স্বার্থ কখন রক্ষা করলো আসলে এটা রক্ষা করবে কে তাহলে? আমি শুনতে পারিনি প্রশ্নটা। আমি বলতে চাইছি যে এই ব্যাংকটাকে নিয়ে তো নানান সময় খেলাধুলা হয়েছে, তাই নয়? ফলে আমানতকারীদের স্বার্থটা দেখবে কিভাবে? সবাই তো দাবি করছে ব্যাংকটা তাদেরই, বা এটার একদম স্বার্থ ঠিক করতে হলে এই গ্রুপ আসতে হবে। স্বার্থ তো ব্যাংকগুলোর কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে, কিন্তু সরকারের দায়িত্ব আছে, এবং সরকার কিন্তু সেই আমানতকারীদের স্বার্থের কারণে কিন্তু প্রায় 22,000 কোটি টাকা কিন্তু অলরেডি ইনজেক্ট করেছে এইসব ব্যাংকগুলোতে। সুতরাং তারপরেও কেন হচ্ছে না, মনিটর করছে কিনা, এখানে কেন্দ্রীয় ব্যাংকের কিছুটা শৈথল্যতা আছে অবশ্যই আমরা মনে করি। কারণ তা না হলে টাকা ইনজেক্ট করার পরেও কেন এখানে স্বস্তি ফিরে আসছে না, এটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ হচ্ছে এত টাকা দেওয়ার পরেও কিন্তু তারা কেন এই আমানতকারীদেরকে মানে শান্ত করতে পারছে না, এটা একটা বিষয়। এটাও আমি মনে করি যে এটা বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের এটা একটা ব্যর্থতা আমি মনে করি। কারণ তারা গুরুত্বটা, আমার মনে হয় ওইভাবে গুরুত্বটা দেয়নি, যে এত ক্ষুদ্র ক্ষুদ্র আমানতকারীরা তারা একটা অস্বস্তিকর অবস্থা, মানে অনিশ্চয়তার মধ্যে আছে কিন্তু। সুতরাং ক্ষোভের বহিঃপ্রকাশ তো এভাবেই হবে। সুতরাং আরেকটু পরিষ্কার হই আইনুল ইসলাম, আরেকটু পরিষ্কার হই। এখন ধরুন এই ব্যাংকটির মধ্য থেকে আমরা দেখছি যে ধরেন এস আলম গ্রুপ নেই, আওয়ামী লীগের প্রভাব নেই। এখন কি ব্যাংকটিকে ঘিরে স্পষ্টতই জামাত এবং বিএনপির টানাপোড়েন শুরু হলো কিনা? আপনার প্রশ্ন আমি ভালো করে বুঝছি না, কিন্তু আপনাকে জানতে চাইছি ছোট্ট করে যে এই ব্যাংকটিকে ঘিরে এখন বিএনপি এবং জামাতের টানাপোড়েন শুরু হয়েছে কিনা। না, আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছি যে যারা আন্দোলন করছে, এবং এই ব্যাংক তো একটা রাজনৈতিক দলের মানে গ্রিপের মধ্যে আছে, এটা সবাই কিন্তু কাছে স্পষ্ট। এটা এখন শুধু না, যখন আওয়ামী সরকার ছিলেন তখন থেকেও কিন্তু মূলত আমি বলবো যে তাদের কি বলে মালিকানার চেঞ্জ হোক বা কেউ দখল করুক, কিন্তু এটা পুরো ব্যাংকটা কিন্তু ওই বিশেষ একটা রাজনৈতিক দলের মানে নিয়ন্ত্রণে ছিল। যদিও অনেক নিয়োগ হয়েছে চিটাগাং কেন্দ্রিক, কিছু চিটাগাং মানে ওই এস আলমের এরিয়ার কিছু হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের চাকরিও তো চলে গেছে এবং তাদেরকে ছাঁটাই করা হয়েছে। সুতরাং এখানে অনেক ধরনের সমস্যা কিন্তু এই ব্যাংকটাকে ঘিরে আছে। সুতরাং যারা আগের তারাও আন্দোলন করছে, এবং যারা এখন যারা আমানতকারী বা যারা আছে তারাও কিন্তু কোনো না কোনো পক্ষকে তারা সমর্থন দিচ্ছে। সুতরাং এটা আমার মনে হয় যে এটার মধ্যে সমস্যা অত্যন্ত জটিল এবং অনেক গভীরে। সুতরাং সেখানে রাজনৈতিকও কিছু বিষয় আছে, যেখানে এখান থেকে অর্থায়ন হয়, যেটা প্রমাণ করেছেন, যার কারণে আজকে বারাকাত স্যার কিন্তু জেলের ভেতরে আছেন আর কি। ওই কারণ একটা কারণ জনতা ব্যাংকের তার উপর যে অভিযোগটা, সেটা কিন্তু প্রমাণিত হয়নি। তার মূল কারণ হচ্ছে উনি একটা মৌলবাদের অর্থনীতির এই একটা বই উনি লিখেছেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই ব্যাংকটা আসলে ওই সাধারণত অর্থনীতির যে বিষয়টার চেয়েও রাজনৈতিক বিষয়টা বেশি এখানে গুরুত্ব তাদের কাছে। আচ্ছা, এরই মধ্যে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আইনুল ইসলাম, আপনি আমাদের সাথে থাকুন, আমাদের সাথে এই আলোচনায় এসে যোগ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ, আপনি যদি একটু আমাকে বলেন যে আমি জানি না কতটুকু আপনি শুনতে পেয়েছেন। আমি একটু ইসলামী ব্যাংক নিয়ে শুনতে পাচ্ছি। রাইট, আমরা আলোচনার প্রসঙ্গটি নিশ্চয় খবরটি রেখেছেন যে আজকে দিনভর কি হয়েছে মতিঝিল ব্যাংক পাড়ায়। ফলে আলোচনার জায়গাটা বলেন বা প্রশ্নের জায়গাটা হচ্ছে যে একটু আগে সরল প্রশ্ন করেছিলাম যে একসময় বলা হতো ব্যাংকটি এস আলমের গ্রুপের নিয়ন্ত্রণে, এস আলম কার নিয়ন্ত্রণে, আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। এখন আসলে স্পষ্টতই আওয়ামী লীগ নেই, বিএনপি এবং জামাতের মধ্যে এই ব্যাংকটিকে ঘিরে টানাপোড়েন আসলে কিভাবে সামনে এসছে। ফলে এই যে বিভক্তি, ব্যাংকের ভেতরের যে ভীতি এবং বিভক্তি, এটা যাবে কি করে? আসলে ব্যাংককে তো আসলে ব্যাংকের মতোই ফাংশন করতে হবে। আপনি নানান ধরনের অভিযোগ দিতে পারেন, এই ব্যাংক ওই ব্যাংকের পৃষ্ঠপোষক, ওই ব্যাংক ওই ব্যাংকের পৃষ্ঠপোষক। আপনি ব্যাংকের মালিকদেরকে খুঁজতে গেলে প্রত্যেকেরই কোনো না কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পরিচয় পাবেন, কিন্তু ব্যাংকে তো দিন শেষে ব্যাংকের মতোই ফাংশন করতে হবে। এই যে যা ঘটনা ঘটছে, তাতে করে আমানতকারীদের যে স্বার্থ, আমানতকারীদের যে আমানত, সেটার বিষয়ে কেন চিন্তিত হব না আমরা? তার আগে আমি একটা জিনিস আমি জানি না কামাল ভাই এবং উনি আলোচনা করছেন কিনা, যে আমি তো জানি না যে অনেকগুলো ব্যাংক বসে গেল, যেটা আমরা বাংলা শব্দে বলি। অনেকগুলো ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক ধরনের ঘটনা আমরা জানি, কিন্তু এবারই বোধহয় প্রথম দেখলে যে গ্রাহক ফোরাম নামে একটা ব্যানার আবির্ভূত হলো, এবং
যে শব্দটা নিয়ে আমরা রাজনীতি থেকে ওটা চর্চিত শব্দ এখন, যে গুপ্ত নামক একটা শব্দ। পরে আবার আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তাদের অনেকের পরিচয় প্রকাশিত হচ্ছে, এই যে যারা গ্রাহক ফোরামটা লিড করছে তাদের। এবং একটা বড় প্রশ্ন থেকে যায়, যেটা আপনি আমাকে বললেন, যে বিভিন্ন সময় ব্যাংকগুলো রাজনৈতিক বিবেচনায় দেয়া হয় এবং সেটা যদি ভালোভাবে পরিচালিত হয় তাতে আমি কোনো অপরাধ দেখি না। এটা গেল একটা জিনিস। ভালোভাবে পরিচিত হলে তো নিশ্চয়ই এতগুলো ব্যাংক হ্যাঁ, এটাতে মানে ওটা প্রশ্ন তো থেকেই যাবে যে আপনি অতি ভালো করতে গিয়ে কোনো পরিবারকে দিয়ে দিয়েছেন, আপনার রাজনৈতিক ফান্ডিং তৈরি করেছেন, আপনি সরকারি ব্যাংকগুলো থেকে লোন নিয়ে দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকে ফ্যাসিলিটেট করে দিয়েছেন, আপনার ফান্ড বাইরে চলে যাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু বিলিয়ন বিলিয়ন ডলার, সেজন্য অথবা বাইরে গেছে। প্রথম যেটা আমি বললাম যে গ্রাহক ফোরাম এটা আছে কিনা আমার জানা নাই। দ্বিতীয় হচ্ছে যে যারা আজকে এই সারাদিন অস্থিরতা তৈরি করার চেষ্টা করলো, এটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কি শুধু ইসলামী ব্যাংকে অস্থিরতা, নাকি সারা দেশের অর্থনৈতিক খাতে অস্থিরতা তৈরির সূচনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আপনি যে প্রশ্নটা আমাকে করছেন যে তাতে কি গ্রাহকদের কনফিডেন্স বাড়বে না কমবে, এটার উত্তর তো খুব সহজ। এটা তো একটা এমনিতে অনেকগুলো গ্রাহক এই মুহূর্তে যে 5-6টা ব্যাংকের কথা আমরা বলছি, মার্জিংটাও সম্ভব হলো না, সেক্ষেত্রে এটা অনেক বড় একটা কনসার্ন হিসেবে দেখা দেবে। এবং বাজেটের আগে এই ঘটনাটা কিন্তু আর একটু ভাবায়, মানে কেন এই সময়টা। আমি খুব রেসপেক্টফুলি কথাটা বলি যে 29শে ডিসেম্বর 2024-এ একটা স্টেটমেন্ট জামাত ইসলামের আমিরের ছিল যে দখল নয়, এই ব্যাংকটি মায়ের কোলে ফিরেছে। তো মায়ের কোলে ফিরলে তো সন্তানরা কিছু থাকবে এখন, কিন্তু একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিরোধী দলের প্রধান হিসেবে আমরা আরো ওনার গঠনমূলক ভূমিকা দেখতে চাই। এবং এটা যেন আমাদের পুরো, যখন নানানভাবে আমরা ফ্যাসিজমের কথা বলেছি, ওই আলোচনায় আমি যেতেই চাই না, কিন্তু আমাদের এখন মোটা দাগে বড় কনসার্ন কিন্তু অর্থনীতি। এবং যতটা আমরা আশা করেছিলাম যে অর্থনীতি ভেঙে পড়বে, অর্থনীতি আপনার এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আন্ডারে আরো কিছু হবে, তার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নানান কিছু, কিন্তু সরকার কিন্তু এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এবং এখন যে বাজেটের কথা আমরা শুনছি যে 9,000 কোটি টাকা কোথা থেকে ফান্ডিং আসবে, এটা খুব আশা জাগায়। কিন্তু যখন আমরা এই ধরনের ঘটনাগুলো দেখি, যখন ব্যাংকে আপনি, এটা তো একটা মব, যে কাজটা করে গেছে, একটা আমরা এটা মাহফুজ আলমের কথাটাকে কোট করে বলি যে বাংলাদেশের ডানপন্থার রাজনীতিকে প্রমোট করার জন্য সেই কিচেন ক্যাবিনেট বলি বা ওই ক্যাবিনেট, অথবা আমাদের এখানে যে মব কালচারকে প্যাট্রোনাইজ করার কথা বলেছে, অথবা সরাসরি একটা কথা মাহফুজ বলছে যে বিএনপিকে ঠেকাতে গিয়ে জামাত ইসলামকে সামনে আনা বা এই পন্থার রাজনীতিকে সামনে আনা, সংস্কৃতি পরিবর্তন নিয়ে কথা বলছে। কিন্তু এখন যদি এই মব, আগে কিছু কিছু আমরা বিক্ষিপ্তভাবে দেখেছি, এখন যদি এটা ব্যাংকিং সেক্টরের মব তৈরি হয়, তাহলে কিন্তু এটা একটা অশনির সংকেত। মব যে তৈরি হয়নি তাও কিন্তু না, এখন যিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে জয়েন করছেন, তাকেও কিন্তু এই সরকার পরিবর্তনের পরপরই কিন্তু মব করে সরানো হয়েছে। হ্যাঁ, সেটা তো আমি বলছি যে আবারও কিন্তু মবের আপনি কালচার দেখছেন নিশ্চয়ই। মানে কোনোভাবে এই পৃষ্ঠপোষকতাটা কোনোভাবে চাই না, কারণ আদতে যেটা আমি বললাম যে আপনি দল কেন্দ্রিক প্রাতিষ্ঠানিক অ্যাপ্রুভাল, এটা শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর সংস্কৃতিতে আছে, কিন্তু কিছু কিছু সেক্টর স্পর্শকাতর, তার মধ্যে ব্যাংকগুলো একটি। এবং যখন আপনি ভঙ্গুর অর্থনীতি নিয়ে ডিল করছেন এবং যখন সরকার এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন যদি এরকম আপনি প্রত্যেকটা ব্যাংকে, আজকে ধরে নেন যে আজকে এই ব্যাংকে এটা হলো, দুদিন পর আরেকটা ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন হলো, বা কোনো অন্তর্দলীয় কোন্দল বা কোনো রাজনৈতিক কোন্দল কোনোটা এসে ভর করলো, তা আপনি তো আসলে কোনো কিছুই করতে পারবেন না। আপনার চ্যানেলে এসে আরেকটা হাজির হয়ে যাবে এটা নিউজ করলে একদিন। এটা কিন্তু জিনিসটাকে বুঝতে হবে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা বলছি, যে জিনিসটা চাই না দেখতে সেটা হচ্ছে যে এই যে মব যেগুলো হচ্ছে, সেটা শাহ আলীর মাজারে যে ঘটনাটা ঘটলো সেটা থেকে শুরু করে ইসলামী ব্যাংক থেকে, এটা তো তারই ধারাবাহিকতা। এবং একটা গোষ্ঠী এটা করে করে সেই ছায়ানট থেকে শুরু করে, প্রথম আলো থেকে শুরু করে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা থেকে শুরু করে, গ্রামের কনসার্ট থেকে বা শহরের কনসার্ট থেকে মহিলা শিল্পীকে তাড়িয়ে দিয়ে এই যে উত্থানটাকে প্যাট্রোনাইজ করেছিল, সেই শক্তির কিন্তু আমরা জানান দিচ্ছি, এবং সেটা খুবই দুঃখজনক। জি, তাহলে আমি একটা ছোট্ট বিরতি নিই। তাহলে নিশ্চয়ই এই যে প্রবণতাগুলো তৈরি হচ্ছে তাকে তো নিশ্চয়ই নিয়ন্ত্রণ করতে হবে, ঠেকাতে হবে। সেক্ষেত্রে মাহবুব কামাল, আমি ফিরে শুনতে চাইবো নিশ্চয়ই আপনার কাছ থেকে, তাহলে আপনি সেই ধরনের কঠোরতা বা সেই ধরনের পদক্ষেপ দেখতে পান কিনা। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। জনাব মাহবুব কামাল, যেই প্রশ্নটি বিরতির আগে রেখে গিয়েছিলাম, ধরেন এই যে প্রবণতাগুলো তৈরি হচ্ছে, আপনি দেখছেন যে এক এক জায়গায় এক এক ধরনের অস্থিরতা তৈরি করে এই ফোরামের ব্যানারে সেই ফোরামের ব্যানারে এসে দাঁড়াচ্ছে, এটা করতে হবে সেটা করতে হবে, মানে এটা আসলে চলবে কতদিন, এটা কিভাবে নিয়ন্ত্রণ হবে, এটা যে আরো বাড়বে না। আপনি যদি গতকাল বা গত তার আগের দিনেও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন, তিনি কিন্তু স্পষ্টত একটা ইঙ্গিত দিচ্ছেন যে সামনে একটা কঠিন সময় আসছে, তারই কি আলামতগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কিনা? বলছি, একটা জিনিস আপনারা বুঝতেছেন কিনা, এটা আমি
বলি, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট যে সমস্ত বাজে কাজ করে গেছে অর্থনীতি সহ সব ক্ষেত্রে, এই জিনিসগুলো বর্তমান ইলেক্টেড গভর্নমেন্ট এই জিনিসগুলিকে অ্যাড্রেস করতেছে না, এমনকি বলছেও না যে ইন্টারিম গভর্নমেন্টের এই ত্রুটি ছিল বা এরা এই করছে। এক রহস্যময় কারণে ডক্টর ইউনূসকে বর্তমান সরকার স্পেয়ার করে যাচ্ছে। রহস্যময় না, আমরা বুঝি কি কারণে, সেটা কি? এটা আমেরিকা, আর কিছু না। এখন দেখেন, আমেরিকাকে হোস্টাইল করে, ইউনূসকে হোস্টাইল করা মানে আমেরিকাকে হোস্টাইল করা, আমেরিকাকে হোস্টাইল করা মানে ক্ষমতা ইজ এট এ স্টেক। ফলে ইউনূস সরকারের যত অপকর্ম, হ্যাঁ, কোনোটাই কিন্তু এক্সপোজ হচ্ছে না, করতেছে না গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে। ইভেন দেখেন আপনি এই যে হামের যে টিকা, এইটা যে একেবারে মানে কি নির্দ্বিধায় বলা যায় যে এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, সেটাও কিন্তু ইনভেস্টিগেট করা হচ্ছে না, কিছু হচ্ছে না, কি যে কারণ আল্লাহ জানে। এবং গত 18 মাসের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেইটা তো আপনারা ধরেন যে অর্থনীতির ক্ষেত্রে যদি আমি বলি, কোনো ইনভেস্টমেন্ট ছিল না, তারপরে ইনফ্লেশন, হাই ইনফ্লেশন, প্রায় ডবল ডিজিটের কাছাকাছি, জিডিপি কম, সব কিছুতেই একটা অর্থনীতির একটা বাজে গ্রাফ তৈরি হয়েছিল। তো এখন সেই জায়গাটা, সেই বাংলাদেশটাই তারেক রহমান টেক ওভার করছে, তাই না? তো উনি যখন টেক ওভার করলেন, তখন তো এই যে 18 মাসের যে মিসরুল, একটা তো আছে 17 বছরের অব্যবস্থাপনা, 17 বছরের লুটপাট তো আছে, এই ব্যাপারে তো কোনো ইয়ে নেই। আর এই যে 18 মাসের যে অব্যবস্থাপনা, এই যে নানা রকম করাপশন, নানা রকম, দেখেন প্যান্ডোরার বাক্স খোলা শুরু হইলে কিন্তু বহু কিছু বের হবে, কিছু কিছু বের হয়েছে কিন্তু অলরেডি, কিছু কিছু বের হয়েছে এবং আরো বের হবে। তার মানে যদি এম করে বলি যে 17 এবং 18, মানে 17 বছর এবং প্লাস 18 মাস, অর্থাৎ 18 বছর 8 মাস, এই 18 বছর 8 মাসের যা ঘটনা প্রবাহ, যা উচ্ছিষ্ট বা যা তীব্র যন্ত্রণার, সেগুলো একটি 3.25 মাসের সরকারের কাছ থেকে না, মানে এটা তো নিশ্চয় করে আলাউদ্দিনের চিরাগ না। আমি বলছি শুনেন, বর্তমান সরকারের বা সব পলিটিক্যাল পার্টি 18 মাস 17 বছরটাকে বড় করে দেখায়, দেশ ধ্বংস করে দিয়ে গেছে, অমুক করছে, তমুক করছে, হ্যাঁ। কিন্তু ঠিক আছে, এই 17 বছর 16 বছরের অর্থনীতি তো ভালো ছিল না, কিন্তু 18 মাসটা কেন জানি উপেক্ষা করা হচ্ছে। ওকে, এটা আপনি খেয়াল করছেন কিনা? এটা কিন্তু টোটালি উপেক্ষা করা হচ্ছে যে এই সরকারের যে ব্যর্থতাগুলো। তো এখন আমি শুনে নিতে একটু আব্দুল্লাহ পাশে আছে, উনিও কি মনে করেন কিনা যে 18 মাস অপেক্ষা করা 100 বার আমি এই শব্দটা লিখছিলাম যে আমাদের একটা তো এত বেশি বলি আমরা, এটা তো আমি কিছুটা বলতে থাকবো, কারণের সাথে এখানে একটু আমি দ্বিমতে পোষণ করি, ওটা বলতেই থাকবো, কিন্তু সাথে যে স্বপ্ন নিয়ে শুরু হলো 5ই আগস্টের পরে, সেটা কিন্তু মোটা দাগে ধাক্কা খেয়েছে। আমি দুঃখিত আমার স্টুডেন্ট মাহফুজের প্রসঙ্গটা আবার আনার জন্য, তার খতিয়ান কিন্তু সেটা তুলে ধরেছে। আমি যেটা চাই যে এই খতিয়ানের সাথে আরো অনেক কিছু যুক্ত করার আছে, নাহলে তার এই দায়ভার কিন্তু এই সরকারের উপরে পড়বে এসে, এবং সেটাকে আপনি অর্থনীতির খাত বলেন, সাংস্কৃতিক খাত বলেন, সামাজিক খাত বলেন, এবং দুর্নীতির কথা মাহবুব ভাই বললো, আমি তার সাথে একমত। এবং এই যেমন আগের 17 বছরের কিন্তু অর্থনীতির একটা অ্যানালাইসিস, একটা কমিটি করে, কমিশন করে রিপোর্ট দিয়েছে, তার একটা চিত্র আমরা পাই। অন্যান্য কমিশনগুলো ঘুমের একটা রিপোর্ট আমরা পেয়েছি, পুলিশের উপরে কাজ হয়েছে। কিন্তু এখন কিন্তু প্রয়োজন এই সরকারের, সেটা হচ্ছে যে এই যে 18 মাসের সরকার কোথায় নিয়ে গেল দেশকে, মেজর ইন্ডিকেটর গুলো অ্যাটলিস্ট। কিন্তু এই প্রবণতাটাকে আপনি লক্ষ্য করেছেন? আপনি যদি একটু লক্ষ্য করেন যে 2008-9 আওয়ামী লীগ কিন্তু এসে 2008-9 আওয়ামী লীগ কিন্তু এসে ঠিক এই প্রসঙ্গটি বা এই কথাটাই সামনে আনতো যে 2001 থেকে 2006 বিএনপি একেবারে দেশটাকে ধ্বংস করে আমাদের হাতে দিয়ে গেছে। এখন সেম বয়ান তো ওই ন্যারেটিভটাকে এটার সঙ্গে আনার জন্য আমি বিনীত আপনার সাথে খুব স্ট্রংলি দ্বিমত পোষণ করি। বিনীত হয়ে স্ট্রংলি আছে, অবশ্যই অ্যাঙ্কর হিসেবে বিনীত হয়ে বলছি, আর আর্গুমেন্ট হবে স্ট্রংলি, আমারটা স্ট্রংলি আর্গুমেন্ট হিসেবে বলছি। সেটা হচ্ছে যে ওই প্রেক্ষিতের সাথে তো আওয়ামী লীগের এই প্রেক্ষিতকে আপনি তুলনাই করতে পারেন। এটা একটা লুটপাট, একটা অরাজকতা, একটা ফ্যাসিস্ট একটা সময়, স্বৈরাচারের বদলে আমরা কেন ফ্যাসিজমকে ইউজ করছি, সেখানেই তো করছি, সেটা আপনি তুলনা করতে পারেন না। তার সাথে আবার 18 মাসে এসে আপনি তো অন্য বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেটা আবার বোঝা হয়ে দেখেছেন। এখন সেটা তো আপনি 9-এর সঙ্গে এটা তুলনা করতে পারেন না। সেই 1/11 ঘটনার সাথে আপনি তো আর ফ্যাসিস্ট উৎখাত করা। আমার কথা যদি থিন লাইনে আসেন, প্রত্যেকটি সরকার প্রথমবার দায়িত্ব নিয়ে এসে বলে বিগত সরকার একের শূন্য থেকে সবকিছু শেষ করে দিয়েছে, আমাকে শুরু করতে হচ্ছে শূন্য থেকে। আপনি রাজনীতির ইতিহাস দেখেন, জাস্ট এখন আপনি পশ্চিমবঙ্গের ঘটনাটাই দেখেন, এটা একটা কমন রাজনৈতিক
বক্তব্য, কিন্তু এই রাজনৈতিক বক্তব্য কতটুকু অন্তঃসার শূন্য আর কতটুকু যুক্তিযুক্ত এই অনুষ্ঠানে বোধহয় সেটা বলার অপেক্ষা রাখে। সেই ক্ষেত্রে আমি বলছি যে ওই সময় আর এই সময়টা ভিন্ন সময়। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যখন এই সরকার যে দায়িত্বটা নিল, আপনি মাহবুব ভাই একটা কথা বললো যে ইন্টারিমের সমস্যাগুলো বলছে না, আমিও ওনার সামনে বলতে চাই যে ইন্টারিমের সমস্যাগুলো আলোচনায় কিন্তু উঠে আসছে এখন। শুধুমাত্র মাহফুজ আলমের বক্তব্য না, শুধুমাত্র আসিফের বক্তব্য না, অনেক বক্তব্যে উঠে আসছে। মানে আমি আশা করি যে আরো এই ধরনের বক্তব্য, বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তার বক্তব্য না, এই বক্তব্যগুলো তো উঠে আসছে বিক্ষিপ্তভাবে। কিন্তু গভর্নমেন্টের একটা ডেলিভারেট স্ট্র্যাটেজি যে ইউনুসকে এক্সিট দেয়া বা বক্তব্য আমরা তুলবো না বা কোনো বক্তব্য থামিয়ে দেব, সেটা আমি মনে করি না। বা পুরোটাই আমেরিকা যা বলছে তাই করতে, তাহলে তো আমরা শুনতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার চায়না যাবেন, সেরকম প্রেক্ষিতটা তার ভিন্ন হতে পারতো। ওটা ভিন্ন আলোচনা। আপনার এখানে আমরা কতদিন আলোচনা নির্বাচনের আগে আগে লন্ডন আমি যেটা সেটাও কি কোনো ধরনের সেটা আমি মনে করি জাতির জন্য একটা বড় ব্লেসিং। সেটা আমি অনেক বড় ব্লেসিং মনে করি। ওটা একটা গাইডিং প্রিন্সিপাল, ওটা একটা স্পেয়ার হেড বা একটা দিক নির্দেশনা দিয়েছিল। যে ইলেকশন আমাদের কাছে একটা সমালোচনা হচ্ছে না, যে সালাউদ্দিন বলছে যে আমরা ইলেকশনটা না করতাম সেজন্য মেনে নিয়েছি। বাস্তবতাটা ওনার মতো একজন সিজন পলিটিশিয়ানের বুঝতে হবে তাহলে কত রকমের প্ল্যান ছিল, বা আমরা যেসব ঘটনা পরে শুনেছি এই নির্বাচন নিয়ে। এবং দেখেন একটা জায়গায় আমরা কেউ বলছি না যে 36% ভোটের দিকে আমি নাই গেলাম, আসনের সংখ্যার দিকে নাই গেলাম, কিন্তু এই যে একটা মডারেট বাংলাদেশে যে খোলসটা পাল্টে দেওয়ার কথা, যেমন উনি বারকাসারের কথা বলতেছিলেন, যে খোলসটা পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা আসছে সাংস্কৃতিক ক্ষেত্রে, সেটা প্রাতিষ্ঠানিক নিয়োগের মাধ্যমে, সেটা আমাদের রাষ্ট্রের যে বৈদেশিক পলিসি সেটার তোলার মাধ্যমে। আপনি 71 নিয়ে কথা বলতে পারেন না। একটা আমি একটা ডিবেট দেখলাম একটা চ্যানেলে, আমাদের দুদুভাইয়ের সাথে ডিবেট করছে একজন এমপি। আপনি 71 নিয়ে তো আসলেই বারবার বলবো, প্রতিদিন বলবো, 100 বার বলবো, জীবদ্দশা যতদিন আছে ততদিন বলবো, এবং সেটাকে আপনি 71 নিয়ে বলতে দেবেন না। এই রাজনীতির পৃষ্ঠপোষকতা যদি করে যায় অন্তর্বর্তীকালীন সরকার, তার দায়ভার নিতে হবে। যে জিনিস আমি একটু বলি, প্লিজ একটু বলবো, প্লিজ আপনি বলার পরে সেটা হচ্ছে যে দেখেন যে বললেন না মাহফুজ আলম, আসিফ, তসবির ইত্যাদি অ্যাডভাইজারি কাউন্সিলের যারা উপদেষ্টা, তারা যে এই সম্প্রতি কথা বলতেছে, এইটা হচ্ছে এক ধরনের ভয় থেকে। হ্যাঁ, ওই যে সেটা হতে পারে এক ধরনের, আমি বলি এটা গভর্নমেন্টের ডেলিভারেট স্ট্র্যাটেজি না, যে ওটা না বলা না না, আমি বলতেছি তারা এক ধরনের ভয় থেকে যে যদি আবার আওয়ামী লীগ চলে আসে, এটা 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 সবাই বুঝতেছে। এটা কথাটা হচ্ছে যে অ্যাডভাইজারি কাউন্সিল থেকে কেন বলা হবে, এই প্রেজেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে কেন ইনভেস্টিগেট করা হচ্ছে না কি কি হয়েছে না হয়েছে 18 মাসে? করতে হবে না? সেটা তো অর্থনীতির চালচিত্র বলছে না, গভর্নমেন্ট তো বলছে যে আমাদেরকে অর্থনীতিটা এখানে রেখে গেছে, লোন এত। এখন তো আমি যেটা বললাম যে সেটা হয়তো আপনি গোছানো হবে চাচ্ছেন কোনো ডকুমেন্টে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনি দেখেন, আপনি যদি আমি সংস্কৃতি মন্ত্রীটা উদাহরণ দিই, ওনার প্রথম দিকের বক্তব্য, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, যে আমাদের সংস্কৃতির যে ধরনের বিস্তার ঘটেছে সেটার থেকে বেরিয়ে এসে নতুন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ইন্ট্রোডিউস করতে হবে, সেটা নতুন কুড়ি হোক বা আমাদের যে ইভেন্টগুলো হচ্ছে। আমি যে কথাটা বললাম, আপনি দেখেন আমাদের কনসার্ট বন্ধ হয়ে গেছিল, আমাদের বাউল তো পুড়ে মেরে ফেলছেন, আপনি মাজার তো ভেঙে ফেলেছেন, সেটা থেকে বেরোচ্ছি না আমরা, সেটা তো আলোচনা হচ্ছে না। আপনি ব্রাহ্মণবাড়িয়ার খবর জানেন? ব্রাহ্মণবাড়িয়ার খবর জানি আমি, সেখানে আমরা এটা চাই না। আবার একইভাবে পটুয়াখালীতে যে বক্তব্য সেটাও চাই না। না, ব্রাহ্মণবাড়িয়াতে বলতেছে যে আলেমদের জায়গায় কোনো নাচ গান সিনেমা চলবে না, এটা অবশ্যই গ্রহণযোগ্য বন্ধ করে দিয়েছে। এবং 100% আপনার সাথে সেটা গ্রহণযোগ্য নয়। শুনেন, ব্রাহ্মণবাড়িয়া হ্যাজ বিকাম, এইটা যে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত এটা মনে হচ্ছে না। টোটাল ব্রাহ্মণবাড়িয়াটা এখন আলেমদের দখলে চলে গেছে। এখানে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে না, সিনেমা নামায় দিচ্ছে হল থেকে, এবং এবং ব্রাহ্মণবাড়িয়া এমনিতে আগে থেকে একটু ফান্ডামেন্টালিজম বেশি আছে, এটা আমরা জানি, কিন্তু ইদানিং এইটা মারাত্মক আকার ধারণ করছে। ফলে এই যে আমি আপনার সাথে একমত, এটা তো আমি একমত, এবং এটা কোনোভাবে এটাকে টলারেট করা যাবে না। আমাকে বললাম যে ডেফিনেশনটা যেভাবে চেঞ্জ করার প্রচেষ্টা হয়েছে সেটা আমরা কন্টিনিউ করতে দিতে পারি না। জি, আমি বরং এই ফাঁকে ডক্টর আইনুল ইসলামের কাছে আপনি একটু শুনতে চাইবেন নিশ্চয়ই। ডক্টর আইনুল, আমি জানি না আপনি মাহবুব কামাল এবং ডক্টর আবদুল্লাহর মানে তাদের মন্তব্য শুনতে পেয়েছেন কিনা। একটা জায়গায় গিয়ে তারা বলছেন যে আসলে এই গভর্নমেন্টের কাছ থেকে আসলে তারা যে পরিমাণ আশা করছিলেন যে গত অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের যেসব কর্মকাণ্ড বিশেষ করে যেগুলো আসলে দেশের স্বার্থে নয়, সেগুলো তারা মনে করছেন যে উন্মোচিত হচ্ছে না, আর্থিক খাতের পাশাপাশি অন্যান্য খাতগুলো। তো আপনি কি তাই মনে করেন? না, আমি অবশ্যই তাই মনে করি। দেখেন, আমরা 17 বছরের, বিশেষ করে আপনি যেটা বললেন, আমাদের মামুন সাহেব যেটা বললেন, যে 17 বছরে একটা আমাদের হোয়াইট পেপার যেটা হয়েছে, সেখানে কিভাবে হয়েছে না হয়েছে এটা নিয়ে অনেক কথা আছে।
বিশেষ করে অর্থ পাচারের বিষয়টা, এই অ্যামাউন্ট কোথায় পেলেন নিয়ে অনেক কথাবার্তা আছে। কিন্তু এই যে 18 মাসের যে ঘটনা, এতগুলো ঘটনা 18 মাসের, এইটা নিয়ে কেন হোয়াইট পেপার হয় না? এটা তো যদি হয় তাহলে জনগণ জানতে পারে, জনগণের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু প্রশ্ন এখন থেকে গেছে, সেই জিনিসগুলো তো জানতে পারে। তাহলে তো অন্তত ক্রাইসিসকে যদি তারা মানে ওন না করে, ক্রাইসিসকে ওন করার পরে তারপরে ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করতে হবে। সুতরাং সেই জায়গায় কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টও সেই জায়গায় কিন্তু কাজ করছে না। সুতরাং এই যে আজকাল ব্যাংকিং সেক্টরের বা পুরো আর্থিক সেক্টরে, আর্থিক খাতের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু সেভাবে কিন্তু হচ্ছে না, বিক্ষিপ্ত ভাবে কিন্তু এটা আলোচনা করা হচ্ছে। কেন বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করছে না, কেন ইসলামিক ব্যাংক ক্লিয়ার হচ্ছে না, কিংবা সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে না যে এখানে এই সমস্যা। সুতরাং এই সমস্যার সমাধানের দিকে যাওয়ার আগে এটার মূল ঘটনা তো তা খুঁজে বের করতে হবে, তারপর তো সমস্যার সমাধান করতে পারবে। সুতরাং আমি মনে করি যে এই এখন দায়িত্ব হচ্ছে ক্রাইসিসকে মেনে নিয়ে এগুলো সমাধানের জন্য স্টেক হোল্ডারদের সঙ্গে বসতে হবে। এই দোষারোপের রাজনীতি এটা বাংলাদেশে বোধহয় আর চলবে না। দোষারোপ যে ওই সরকার এই করছে, ওই সরকার এই করছে, সারাদিন যদি এই নিয়ে আমরা থাকি তাহলে কিন্তু এই ব্যাংকিং সেক্টরও শান্তি স্বস্তি আসবে না, কোনো জায়গায় স্বস্তি আসবে না। সবাইকে নিয়ে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে, সেটাই করা উচিত। আমি যদি একটু শুনতে চাই যে ধরেন 2024 সালের আগস্ট মাসে ডক্টর ইউনূসকে ঘিরে যে উচ্ছ্বাস, কিংবা আওয়ামী লীগের 17 বছরের শেষ দিকে এসে ডক্টর ইউনূসকে যেভাবে আওয়ামী লীগ হেয় প্রতিপন্ন করেছে, সেই সময় যে বিএনপির উচ্ছ্বাস, বিশেষ করে আপনি কান পাতলে এখন ইউটিউব ঘাটলে বা সোশ্যাল মিডিয়া ঘাটলে আন্দালিব রহমান পার্থ, যিনি বিএনপি জোটের অংশ, তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন ইউনূস সম্পর্কে, এই জায়গা থেকে সবাই একেবারে ইউটার্নে আসছে কি কারণে? ওই যে অ্যাডভাইজারি কাউন্সিল বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি স্পেসিফিকলি বলি, তাকে নিয়ে তো এখন ইচ্ছা দেখেছেনই তো আপনি নিশ্চয়ই, সেটা থেকে একেবারে ঘুরে গেল। কিন্তু শুধুমাত্র কি তারা 18 মাস আসলে ফাংশন করতে পারেনি, বা তাদের নিয়ন্ত্রণ থেকে আসলে জামাতের উত্থান হয়েছে, এটাই মূল কারণ? না, এখানে শুনেন, ব্যাপারটা হচ্ছে যে ইন এভরি সেক্টর আমি 18 মাসের রুলকে আমি একটা পজিটিভ ছিল, সেটা হচ্ছে গুম হয় নাই। ওকে, একটাই না, ভোট হয়েছে, সেটা ভোট কি হয়েছে, এটা তো আর্মি করে দিয়েছে ভোট। এটা কি ইউনূস করছে? না, এটা তো ওই সরকারের আর্মি করে দিয়েছে ভোট, ইউনূস চায় নাই। বলছে না যে 3 দিন পরে রেজাল্ট দেওয়া হবে, 180 দিন পরে ক্ষমতা হস্তান্তর, বলে নাই? আর্মি বলছে নো, 18 মাস মিনস 18 মাস। আর্মির এটা আর্মি করেছে, কিসের ইউনূস করেছে? এ প্রোগ্রাম করতে চেয়েছে, এগুলো আমরা বুঝি এগুলি। দেখেন, একটা হয়েছে যে গুম হয় নাই, বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সব নেগেটিভ গ্রাফ, প্রত্যেকটা নেগেটিভ। এবং প্যান্ডোরার বাক্স খোলা শুরু হয়েছে, দেখেন কত জিনিস বের হচ্ছে। এই মাইলস্টোনের পড়তেছে বাচ্চারা, সামন্তলাল আগ্রহ প্রকাশ করছে, তাকে যেতে দেয় নাই, ভাবেন একবার, ঠিক আছে? তারপরে এই যে কিচেন ক্যাবিনেটে কি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কেউ জানে না, কিভাবে হয়েছে কেউ জানে না। তারপরে এই যে আমরা শিশুরা যদি হাম না হইতো, আমরা কি জানতাম যে হামের টাকা? এটা তো আল্লাহ বোধহয় আমাদেরকে মানে বোঝানোর জন্য এই হামে মৃত্যুগুলি হয়েছে, যে দেখো ইউনূস কি করছে। হ্যাঁ, তো ফলে সবই তো বেরোচ্ছে আস্তে আস্তে। আমার কথাটা হচ্ছে যে আপনি যদি 17 বছরের জন্য হোয়াইট পেপার করতে পারেন, শ্বেতপত্র করতে পারেন, হ্যাঁ, সেই শ্বেতপত্র নিয়েও তো অনেক কথা আছে। ওই যে উনি যেটা বললেন, আমি তো অ্যাগ্রি করি। বলছিল না ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যে 2 মাসের মধ্যে সব টাকা ফেরত আসবে, পাচারকৃত টাকা আসছে 1 পয়সা। আমি তো একটা চ্যানেলে বলছিলাম যে $50, আপনারা তো বলতেছেন $256 বিলিয়ন, $50 বিলিয়ন আনেন, তাহলে বুঝবো যে হ্যাঁ এত টাকা পাচার হয়েছে। ওই $1 তো আনতে পারে না, সব লম্বা লম্বা কথা। হ্যাঁ, লম্বা লম্বা কথা শুনছি শুধুমাত্র। আমরা যাব না, তারা আসবে, কি বলে যে দরখাস্ত আসতেছে আমাদের কাছে, এইটা 25 সাল, 26 সালে কি হবে, 27 সালে কি হবে, মানে কি বলবো, এর মতো একটা ফালতু লোক। হ্যাঁ, সেই রেজিমটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। আমি তো বললাম, যদি ইনভেস্টিগেশনে যাওয়া হয়, দেখবেন যে কত রকমের এনামলি, কত রকমের যে মানে এটা বের হবে, বুঝছেন? কিন্তু ওই কারণ বুঝি, ইউনূসকে হোস্টেল করা যাবে না। হ্যাঁ, এটা কি ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের লন্ডন বৈঠকের কারণেই? না, লন্ডন বৈঠকে না, দেখেন না, এই যে ধরেন চুক্তিটা, না, এই চুক্তিটা যে কোনো অন্ধ লোকই বলবে, যে পড়তে পারে না, সেও বলবে যে এইটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মকভাবে, এবং শুধু স্বাধীনতা, আমাদের কৃষি, আমাদের এন্টায়ার ইকোনমির জন্য কি ডিভাস্টেটিং। অথচ এই চুক্তিটা পার্লামেন্টে আলোচনাই হলো না। কেন হলো না?
যে পার্লামেন্টে আলোচনা হয়ে তো ইউনুস এখানে প্রাসঙ্গিক হয়ে যাবে। আপনি বুঝেন কে? এই শুনেন, হাম এবং চুক্তি এই দুইটা সেন্সিটিভ ইস্যু তো পার্লামেন্টে আলোচিত হতেই হবে না। 550 শিশু মারা গেছে, হ্যাঁ, কি কারণে মারা গেল এটা পার্লামেন্টে আলোচিত হবে না? এত বড় একটা চুক্তি পার্লামেন্টে আলোচনা হবে না? রুবিন ফারহানা আলোচনা করতে গেছে, তাকে থামায় দেওয়া হয়েছে হামের ব্যাপারে। হ্যাঁ, তো ফলে এই যে সবসময় ইউনুসকে মানে নিরাপদ রাখা, হ্যাঁ, এইটা একটা টেন্ডেন্সি দেখতেছি। এবং এটার কারণটাই হচ্ছে যে এই ইউনুসকে হস্টাইল করলে আমেরিকাও হস্টাইল হবে, এই রাজনীতিটা কঠিন হয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। যে আমি এই যে বিরতির পর ফিরে এসে আপনাকে শুনতে চাইবো, নিশ্চয়ই বলতে চাইছেন যে ডক্টর ইউনুসকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, আসলে বিষয়টা তেমন কিনা। আমি নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। যে প্রসঙ্গটি রেখে গিয়েছিলাম, ডক্টর আব্দুল্লাহ আপনি মন্তব্য করতে চেয়েছেন, বিষয়টি কি এরকমই আসলে যেটা মাহবুব কামাল বলছিলেন যে ডক্টর ইউনুস সামনে এলে আসলে এই সরকার ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না, এরকম কিছু? না, ইউনুস স্যার তো টেবো না কোনো, বা আমি এটা মনে করি না যে এটা একটা ট্রেড অফ, যে ইউনুসকে ইনডেমনিটি দিতে হবে বিকজ একটা নির্বাচন করেছে, বা ইউনুস সম্পর্কে বলা যাবে না। কারণ আমরা যে কর্মকাণ্ডগুলো যখন আলোচনা করছি তখন তো অটোমেটিক্যালি এই দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যাচ্ছে, এবং যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ছিলেন তাকে দায়িত্ব নিতে হবে। যেমন হামের বিষয়, এটা তো গভর্নমেন্টের কাছ থেকে ফর্মাল স্টেটমেন্ট এসছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে এসছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে এসছে। সো এটা তো এমন না যে ইউনুসের কারণে, ইউনুস সরকারের কারণে যে এই সমস্যা তৈরি হয়েছে। অবশ্যই প্রায় 500-র অধিক, বা 550 আসলে 600-র কাছাকাছি, এখন 588 বোধহয় আজকে দেখলাম। এটা কোনোভাবেই কাম্য না। কিন্তু ঘটনাটি যে ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যাক্কারজনক উদাসীনতার কারণে, সেটি আমি মনে করি সেটা কোনোভাবেই দ্বিমত না। এবং আপনার এখানে গতদিন আমি বলে গেলাম যে আমরা একটা বিচার বিভাগের তদন্ত কমিটি, এই ধরনের লোকজন সেটা যেই থাকুক, যে রাজনৈতিক দলের হোক, তাদের ক্ষমা পাওয়ার কোনো কারণ আমি দেখি না। কিন্তু একদম ইউনুসকে ইনডিমনিটি দেওয়া হচ্ছে বা একটা ভোটের কারণে ট্রেড অফ করা হচ্ছে, এইটা আমি মনে করি না যে সেই পারসেপশন থেকে দেখা উচিত। আর সেকেন্ড হচ্ছে যে যেটা ইয়া ভাই বললেন যে সংসদে আলোচনা, আমি ধারণা করছি যেটা আলোচনা সংসদে অবশ্যই হলে এটা বেটার। চুক্তি নিয়ে আমাদের আলোচনার কালচারটা কিন্তু আমাদের এই যে যদিও হওয়ার কথা কিন্তু কখনোই হয়নি, কিন্তু একটা আসার জায়গাটা, সেটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা একজন উনি বলেছেন যে আমরা এটা পর্যালোচনা করছি, এবং যে জায়গায় এটা সংশোধন প্রয়োজন সে আমরা চেষ্টা করব, ইমব্যালেন্স, ট্রেড ইমব্যালেন্স যেন না হয় সেটা আমরা দেখব। সেই জায়গাগুলো আমার মনে হয় যে একটু আমাদেরকে আশা জাগায়। শেষ কথা যেটা বলছি, আপনি বোধহয় অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছেন, একটা কথা বলে শেষ করি। সেটা হচ্ছে যে আপনি বলেন যে লন্ডনে গিয়েই কি এই সমাধানটা হয়েছে কিনা। আমি এই বৈঠক বাংলাদেশের যে আজকে গণতান্ত্রিক উত্তরণ, এবং একজন প্রধান, অনেক রাজনীতি একটা গুঞ্জন থাকে যে সেখানে একজন সেফ এক্সিট হোক, যে পজিটিভলি দেখতে চাই ন্যূনতম এই কারণে একজন প্রধান উপদেষ্টা সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করতে গেছেন, যিনি তখন এক্সাইলে, এটাতে আমি কোনো অপরাধ দেখি না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই মিটিং আমাদের জন্য একটা বিরাট বড় ব্লেসিং, যে কারণে আমরা আজকে একটা গণতান্ত্রিক বাংলাদেশে বাস করছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি বরং আলোচনার প্রসঙ্গ পাল্টাতে চাই, একই সঙ্গে ডক্টর মোহাম্মদ আইনুল ইসলামকেও বিদায় দিতে চাই এই অংশ থেকে। পাশাপাশি আনতে চাই যে চলে গেলেন আসলে প্রবীণ রাজনীতিবিদ এবং 69-এর গণঅভ্যুত্থানের তুখোড় ছাত্রনেতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। এই প্রসঙ্গে একটি প্রতিবেদন আছে, আমাদের প্রতিবেদনটি দেখি, তারপরে সে বিষয়ে ছোট্ট করে আলোচনা করতে চাই। স্বজন ও অনুসারীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, সবখানে ছিল তার দীপ্ত পদচারণা। সোমবার বিকেল 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 82 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। পরে স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ জানাজার উদ্দেশ্যে নিয়ে আসা হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। এ সময় তাকে শেষবারের মতো দেখতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তার দীর্ঘ জীবনের স্মৃতিচারণ করেন তারা। পরিবার জানিয়েছে মঙ্গলবার তার মরদেহ নেওয়া হবে ভোলায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত হবেন তিনি। মাগরিবের পর ধানমন্ডির তাকওয়া মসজিদেই তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত থাকতে দেখা যায় আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতাকর্মীদের। তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। মাহবুব কামাল, তোফায়েল আহমেদের মতো শেষ নেতার শেষ বিদায় কি স্মরণীয় করে রাখার মতো হলো?
হলো না তো। দেখেন, আমি আজকে একটা পোস্ট দিয়েছি, 3 ঘন্টার মধ্যে 12,000 লাইক এবং 250-র মতো শেয়ার হয়েছে এবং প্রায় 2,000 কমেন্ট। এখন দেখলে বুঝবো আরো কত বাড়ছে। 69-এর কয়েকটা দিন সারা পাকিস্তানে 2টা লোক ছিল, আইয়ুব খান আর তোফায়েল আহমেদ। ওইদিকে আইয়ুব খান, বাংলাদেশের তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু তখন জেলে, একেবারে যা তা অবস্থা। সেই তোফায়েল আহমেদের কারণে আরো অনেকেই ছিলেন, অবশ্যই ভাসানী টাসানি তাদের তো মানে অবমূল্যায়ন করা যাবে না, কিন্তু তোফায়েল আহমেদের নেতৃত্বেই 69-এর গণ অভ্যুত্থান হয়েছে। তার অঙ্গুলি ইশারায় সারা পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়েছে, ঠিক আছে? এবং বঙ্গবন্ধু যে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বের হয়ে আসলেন এই তার নেতৃত্বেই, তখন ডাক্তার ভিপি ছিলেন। এখন দেখেন, এই যে 20শে জানুয়ারিতে আসাদ হত্যা, 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান হলো ইত্যাদি, এগুলো তো তোফায়েল আহমেদের নেতৃত্ব হয়েছে। উনি বিরাট ফিগার। হ্যাঁ, সেই তোফায়েল আহমেদ আওয়ামী লীগে এত কোণঠাসা হলো কি করে? 2008-এ মন্ত্রিত্ব নেই, 2018-তে মন্ত্রিত্ব নেই, 2024-এ মন্ত্রিত্ব নেই। বলছি এই দেখেন, এটা হলো কি, প্রত্যেকটা দলেরই আমাদের দেশে লিডারশিপের ক্ল্যাশ থাকে, বুঝছেন? তোফায়েল আহমেদের একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল যে স্বাধীনতার পর যে প্রথম বিসিএস, এই যে বিসিএস এ যারা গেছিল, এটা তোফায়েল আহমেদের রিক্রুটমেন্ট, মানে 73-এর বিসিএস যারা তোফায়েল বিসিএস বলে, যেটা তোফায়েল বিসিএস বলে। এবং তোফায়েল আহমেদের তার সাংগঠনিক দক্ষতার কারণে সারা দেশে তার একটা প্রভাব ছিল। সেইটা অনেকেই মনে করছে যে শেখ হাসিনার প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এটা তো কেউ একটা দলে আপনার সিঙ্গেল অথরিটি হয়ে যায়, বুঝছেন? আপনি সেকেন্ড অথরিটি হইলেই তাকে চাপা দেওয়া হবে। আপনি দেখছেন কাদের সিদ্দিকী যখন ইন্ডিয়া থেকে আসলো 75-এর যে বঙ্গবন্ধু হত্যার পরে, এরপরে যখনই লাখ লাখ লোক দেখা গেল, পরে কাদের সিদ্দিকী সাইজ হয়ে গেল। আওয়ামী লীগ দলটা কি এরকম নাকি শুধুমাত্র অন্য সব দলেই? আপনি শুনেন, এমনকি ঘাড়ও থাকা চলবে না, মাথা তো একজন, ঘাড়ও বডি থাকা চলবে, মানে সেকেন্ড লেয়ার হচ্ছে বডি, ঘাড় না। তোফায়েল আহমেদ কি একটা আদর্শ উদাহরণ সব রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা যে আপনি যখনই বেশি যোগ্য হয়ে যাবেন, ঠিক আছে? এবং এখানে তো ডাইনেস্টি পলিটিক্স, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, এই ডাইনেস্টি পলিটিক্সের হেড যে, তার কাছে অন্য একটা নন ডাইনেস্টি বা একটা বরিশালের একটা অখ্যাত লোক সে হিসাব মাতব্বরি করবে, তা তো হয় না, বুঝছেন না? ব্যাপারটা এরকম। তো ফলে, এবং দেখেন তোফায়েল আজকে যে দৃশ্য আমরা দেখলাম, জোয়ার দেখা উচিত ছিল, তাই না? এবং তোফায়েল আহমেদ তো আওয়ামী লীগে নিগৃহীত হয়েছে, তাকে তো স্বৈরাচারের দোষর বলা যাবে না, ঠিক আছে? সে যদি আওয়ামী লীগে নিগৃহীত হয়ে থাকে, তারপরে যে মরণের পরে সে যদি মানে যথাযথ সম্মান না পায় তার 69-এর অভ্যুত্থানের নায়ক হিসাবে, দুঃখজনক না? আবার সেখানে দেখতে গিয়ে এক ধরনের স্লোগান তোলা, আমি বলি, হ্যাঁ, জানা যায় স্লোগান দেওয়া ঠিক না, জানা যায় কেন স্লোগান দিবে সেটা ঠিক না, কিন্তু কথাটা হচ্ছে তোফায়েল আহমেদের মৃত্যুতে যে ধরনের আপনার হওয়া উচিত ছিল, মানে রিপারকেশন, হ্যাঁ, যে ধরনের কি বলে ইম্প্যাক্ট তৈরি হওয়ার কথা ছিল, সেটা আমরা দেখতেছি না। হ্যাঁ, আমার হাতে খুব বেশি সময় নেই, আমি ডক্টর আব্দুল্লাহ আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই। তোফায়েল আহমেদ আসলে দিন শেষে এটা রাজনৈতিক শিক্ষা হয়ে দাঁড়ালো কিনা, পাশাপাশি এই প্রশ্নটাও জরুরি, তার তো বিভিন্ন অবদান রয়েছে, একদম আপনি বললেন 71-কে অস্বীকার করার কোনো উপায় নেই, সেই 71-এর অবদান থেকেও যদি তার যা মর্যাদা পাওয়া দরকার, তিনি কি সেই রাষ্ট্রীয় মর্যাদাগুলো পাবেন? না, প্রথম কথা হচ্ছে যে দুটো ভাগে আসলে দেখা উচিত। আমি কামাল সঙ্গে প্রথম অংশে একমত, 69-71-এর ভূমিকা, আবার একই সাথে বাকশাল প্রতিষ্ঠার ভূমিকাটাও কিন্তু আলোচনার বাইরে নিয়ে যাওয়া যাবে না। একেবারে সব সঙ্গী হিসেবে যিনি ছিলেন শেখ মুজিবের, তার মধ্যে উনি একজন, তো সেটাকে আলোচনার বাইরে নিয়ে যাওয়া যায় না। কিন্তু বাংলাদেশের রাজনীতি ইতিহাসে তার নাম হয়তো দুটো চ্যাপ্টারে ভাগ করে লেখা থাকবে। আর এটার সাথে আরেকটা জিনিস যোগ করি, উনি মহান নেতা হয়ে ওঠার পেছনে আরেকটা গল্প কিন্তু ভুলে যাচ্ছি, 111-এর পরে সংস্কারপন্থী হয়ে যাওয়া, বড় মোটা দাগে। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি ওনার বেহেশতবাসী করে আল্লাহ সেটাও চাই, কিন্তু এই সংস্কারপন্থী হয়ে যাওয়া একটা বড় ভুল ছিল। হ্যাঁ, এই মাথা বডির কথাটা যে বললো, আবার গণভাবে সব দলের নেতৃত্বকে একই চোখে দেখাটা বোধহয় কতটুকু ঠিক সেটা আমি মনে করি। কারণ যদি আমরা এই মুহূর্তে তারেক রহমানকে মিন করি, তার উঠে আসাটা একটা একেবারে প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে আসা। আবার শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে, কিন্তু তার এখানে কিন্তু যেভাবে সে উপর থেকে বসে, সেটা তারেক রহমান বসেনি। সো ডাইনেস্টি পলিটিক্স হলেও নেচারটা ডিফারেন্ট। একটা কথা আমি বলি, আজকে এই যে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সবকিছু ভুলে এই একটা লাশের কে সামনে রেখে জয় বাংলা স্লোগান দিল,
এটা আসলে কোনোভাবে কাম্য না। এটা কতটুকু রাজনৈতিক অর্জন হলো নাকি ব্যর্থতা হলো সেটা একটা বড় জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আর এই ছিল আজকে নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।